Assalamu alaikum, dear students. Hope all of you are doing very well. I think after looking at this picture, you can easily understand what we are going to learn from today's lesson. Sometimes a picture is worth than 1,000 words. Yes, you are right. Today we are going to learn about sodium homeostasis. তো আমি তোমাদেরকে এই ছবিটা কেন দেখালাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে যে আমরা ভাইবা বোর্ডে অনেক সময় তোমাদেরকে এই সোডিয়াম নিয়ে যখন কোশ্চেন করতে চাই তখন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে সোডিয়াম ক্লোরাইড এটার নিকনেম কি, বা সাধারণত এটাকে আমরা কি নামে চিনি। তো অনেক সময় তোমরা এটার আনসার দিতে পারো না। এটার আরেকটা নাম কিন্তু টেবিল সল্ট, তোমরা জানো। যেমন টেবিল সুগার আমরা যেটা চিনি হিসাবে খাই ওটার নাম যেমন টেবিল সুগার, সেরকম এটার নাম হচ্ছে টেবিল সল্ট। ইভেন আমি তো প্রায় সময় তোমাদেরকে টেবিলে টোকামারি বুঝাই, নানান ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি এটার নাম, বাট যে কোনো কারণে হোক তোমরা অনেক সময় এটা বলতে পারো না। তোমাদেরকে এটাও বলি যে তোমাদের টেবিলে থাকে, খাওয়ার টেবিলে থাকে। তো আমার মনে হয় এই ক্লাসটা দেখার পর তোমাদের এই জিনিসটা আর ভুল হবে না। যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে সোডিয়াম ক্লোরাইডের আরেকটা নাম কি, তাহলে তোমরা অবশ্যই এটা বলবা যে এটা হচ্ছে টেবিল সল্ট, তাই তো? তো দেখা যাক আজকে আমাদের লার্নিং অবজেক্টিভস কি কি, আমরা কি কি শিখতে যাচ্ছি আমাদের এই আজকের এই ক্লাস থেকে। সেটা হচ্ছে আমরা সোডিয়াম হোমিওস্ট্যাসিস সম্পর্কে জানবো। তো আমরা জানি যে কোনো হোমিওস্ট্যাসিস যদি ইমব্যালেন্স হয়ে যায় বা হোমিওস্ট্যাসিস থেকে যদি ডেভিয়েশন হয়, তখনই কিন্তু বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো ডেভেলপ করে। তার ভিতরে একটা আছে হাইপোন্যাট্রেমিয়া, হাইপারন্যাট্রেমিয়া। তোমরা নাম শুনলেই বুঝতে পারবে, হাইপো মানে যদি কমে যায় সোডিয়াম কনসেন্ট্রেশন ব্লাডে, আর হাইপারন্যাট্রেমিয়া মানে যদি বেড়ে যায়। তো এই দুটো ক্লিনিক্যাল কন্ডিশন আমি তোমাদেরকে পরে পড়াবো, বিকজ এক ক্লাসে সবকিছু পড়ানো যাবে না। আজকে শুধু আমি সোডিয়াম হোমিওস্ট্যাসিস এর সাথে রোল অফ কিডনি মেইনটেইনিং সোডিয়াম ব্যালেন্স এই দুটোর উপরে মেইনলি ফোকাস করব। তো আমরা সোডিয়াম হোমিওস্ট্যাসিসে যাওয়ার আগে কতগুলো বেসিক জিনিস নিয়ে তোমাদেরকে একটু কনসেপশন ক্লিয়ার করে দিতে চাচ্ছিলাম। যেমন তোমরা অনেকেই এই জিনিসটা বুঝো না, হোয়াট ইজ অ্যানায়ন, হোয়াট ইজ ক্যাটায়ন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ আয়ন। আয়ন মানে হচ্ছে এনি চার্জ পার্টিকেল, যে কোনো পার্টিকেল সেটা যদি চার্জ যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি আয়ন। ইট মাইট বি পজিটিভ চার্জ, ইট মাইট বি নেগেটিভ চার্জ। এখন তাহলে আমরা অ্যানায়ন বলতে কি বুঝি? নাম শুনলে আমরা বুঝতে পারি অ্যানায়ন কি। অ্যানায়নটা হচ্ছে নেগেটিভলি চার্জড আয়ন। কারণটা কি? কারণ এটাই যে এখানে ইলেকট্রনের পরিমাণটা বেশি থাকে প্রোটনের চেয়ে। আমরা তো জানি একটা অ্যাটমের তিনটা জিনিস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমার যদি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে প্রোটনের চেয়ে, তখন কি হবে? ওই অ্যাটমটা অ্যানায়নিক মানে নেগেটিভলি চার্জড হবে। এরপরে আসো ক্যাটায়ন। ক্যাটায়ন বোঝাই যাচ্ছে তার উল্টাটা, এটা হচ্ছে পজিটিভলি চার্জড আয়ন গুলোকে আমরা বলে থাকি ক্যাটায়ন। এখানে তাহলে উল্টা জিনিসটাই হবে যদি নাম্বার অফ প্রোটন এখানে বেশি থাকে। আসলে দেখো অ্যানায়ন এবং ক্যাটায়ন বোথ কিন্তু আয়ন। আমরা জানি যে এই দুইটাই আয়ন, একটু আগেই বলে আসলাম যে এনি চার্জড পার্টিকেল ইজ ইনফ্যাক্ট আয়ন। কিন্তু এরা দুইজন কি হয়ে গেছে? দুইজন হচ্ছে অপোজিট ইলেকট্রিক্যাল চার্জ ক্যারি করে। একজন পজিটিভ চার্জ ক্যারি করে, একজন নেগেটিভ চার্জ ক্যারি করে, এবং এই কারণেই কিন্তু একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড হয়। এবং এই যে অপোজিট পোলের জিনিসগুলোই সাধারণত আমরা এটা জানি, খুব ভালো করেই জানি যে অপোজিট পোলে যদি দুটো জিনিস থাকে তখন একটা আরেকটার এই অ্যাট্রাকশনের মূল কারণই কিন্তু এখানে অপোজিট চার্জ বা এই দুজন অপোজিট ডিরেকশনে থাকে। তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়নের ভিতরে ডিফারেন্সটা কোথায়? তোমরা এখানে এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে একটা অ্যাটম নিউট্রাল অবস্থায় আছে। সে যখনই একটা ইলেকট্রন লস করলো মানে কি তার থেকে একটা ইলেকট্রন কমে গেল, তাহলে কিন্তু তার ভিতরে তখন পজিটিভিটিটা বেশি হয়ে গেল, তখন সে হয়ে গেল ক্যাটায়ন। একইভাবে যখন সে এই ইলেকট্রনটাকে গেইন করলো মানে তার ভিতরে তো তখন একটা ইলেকট্রন বেড়ে গেল, তাহলে কিন্তু সে হয়ে গেল অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জ। এখন আমরা ওই যে আমাদের সেই টেবিল সল্টের কথা চিন্তা করব, যে আমরা তো খাই কি? আমরা খাই কিন্তু সোডিয়াম ক্লোরাইড মানে টেবিল সল্ট হিসেবে খাই। ওর ভিতরে কিন্তু সোডিয়ামও থাকে, ক্লোরাইডও থাকে। কিন্তু এইটা যখনই আমার ব্লাডে চলে যাচ্ছে
আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে ব্লাডকে তুমি সবসময় মনে করবা যে এটা হচ্ছে একটা বডির সলিউশন। বডির সলিউশন মানে এখানে তোমার সলিউশন মানে হচ্ছে তোমার দুইটা কম্পোনেন্ট লাগবে, ওয়ান ইজ সলভেন্ট অ্যানাদার ওয়ান ইজ সলিউট। তাহলে এখানে সলভেন্ট হিসেবে কে কাজ করবে? সলভেন্ট হিসেবে কাজ করবে আমার বডির যে ওয়াটার আছে। এই যে আমি এতদিন ধরে তোমাদেরকে বডি ফ্লুইড পড়ালাম, তার ভিতরে আমার ভিতরে কতটুকু টোটাল বডি ওয়াটার আছে এগুলো সম্পর্কেও তোমরা জানো। তাহলে এই ওয়াটারটাই হচ্ছে এখানে আমার কি থাকবে? এখানে আমার থাকবে সলভেন্ট। আর সলিউট কোনগুলো? সলিউট হচ্ছে এই মেইন সলিউটটাই কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড। এইটাও তোমরা জানো, আমি তোমাদেরকে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট যখন পড়িয়েছি তখন বলেছি। তাহলে দেখো ইলেকট্রোলাইটস কি জিনিস? ইলেকট্রোলাইটস হচ্ছে এনি কেমিক্যাল সাবস্টেন্স, যে কেমিক্যাল সাবস্টেন্সটা তোমার সলিউশনে, আই মিন অ্যাকুয়াস সলিউশনে, স্পেসিফিক্যালি অ্যাকুয়াস সলিউশনে যাওয়ার পরে যখন এটা কি হয়ে যাবে? সেপারেট হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়ে যাবে, তাকেই আমরা বলে থাকি ইলেকট্রোলাইটস। এই যে কেন এই সোডিয়াম ক্লোরাইড আলটিমেটলি যে এরকম ইলেকট্রোলাইটস হয়ে গেল, কেন এরকম আলাদা আলাদা ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়ে গেল, তার কারণ হচ্ছে যখনই এর ভিতরে পোলারিটি চলে আসলো দেখো, তখনই কিন্তু এটা সলিবল হয়ে গেল। ইট উইল বি সলিবল ইন ওয়াটার। তুমি নর্মাল অবস্থায় দেখো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালাইন ফর্মে থাকে, খাওয়ার লবণ যেটা সেটা ক্রিস্টালাইন ফর্মে থাকে, ইনসলিবল ইন ওয়াটার। তুমি যদি এমনি নেকেড আইতে দেখো তাহলে দেখবে যে এটা ইনসলিবল ইন ওয়াটার। বাট যখনই তুমি এটা ওয়াটারে দিলা তখন কি হয়ে গেল? তখন কিন্তু সে ডিসোসিয়েট হয়ে গেল। ডিসোসিয়েট হয়ে সে তার মতো করে ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হয়ে গেল। এই ক্যাটায়ন এবং অ্যানায়নে কনভার্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু সে আমার এই বডি ফ্লুইডের ভিতরে কি হয়ে গেল? সলিবল হয়ে গেল। আর কেন এই যে নামটা, কেন আমরা ক্যাটায়ন কেন অ্যানায়ন বললাম? তোমরা জানো যে আমরা ইলেকট্রিক কারেন্ট যদি পাস করি তাহলে আমাদের সাধারণত দুইটা ইলেকট্রোড থাকে। একটা ইলেকট্রোডের নাম হচ্ছে অ্যানোড, যেটা হচ্ছে পজিটিভলি চার্জ। আরেকটা ইলেকট্রোডের নাম হচ্ছে অ্যানোড। তাহলে আমরা কি জানি অ্যানায়ন গুলো কোন দিকে যাবে? ওই যে সবসময় অপোজিট পোল একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, আর যদি সেম সেম চার্জের হয় তাহলে একজন আরেকজনকে রিপেল করবে। খুব স্বাভাবিকভাবে দেখো অ্যানায়ন যেগুলো কোন দিকে যাবে? অ্যানোডের দিকে যাবে, মানে পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে। আর যেগুলো ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে। এখান থেকেই কিন্তু নামটা এটা আসলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আশা করি এটার পরে তোমাদের আর ভুল হবে না। তোমাদেরকে অনেক সময় এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়, তোমরা দেখি বেসিক জিনিসটা বুঝো না, কিন্তু এই বেসিক জিনিসটা কিন্তু তোমাদের এসএসসি লেভেলে পড়ে আসার কথা। এনিওয়ে, এখন চলো আমরা আমাদের এই বডি ফ্লুইড কম্পার্টমেন্টে চলে যাই। আরেকবার একটু বডি ফ্লুইড কম্পার্টমেন্টে আমাদেরকে যেতে হবে। এই ছবিটা আমি ডেভিডসন থেকে নিয়েছি, তোমরা চাইলে মেলায় দেখতে পারো। তো এটা হচ্ছে আমার নর্মাল বডি ফ্লুইডের ভিতরে ইলেকট্রোলাইটের ডিস্ট্রিবিউশন। তোমরা খুব ভালো করে এটা জানো যে আমার মেজর ক্যাটায়ন কে থাকে? মেজর ক্যাটায়ন এখানে থাকে সোডিয়াম। আমরা সোডিয়ামের কিছু ফাংশন সম্পর্কে জেনে আসি। আমরা জানি যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট, সবচেয়ে রিচেস্ট এবং সবচেয়ে প্রিন্সিপাল ক্যাটায়ন। আমরা বলেছিলাম একটা ক্লাসে যে সোডিয়াম ইজ দ্য কিং। শুধুমাত্র সোডিয়ামকে দিয়ে কিন্তু তুমি তোমার অসমোলারিটি, ব্লাডের অসমোলারিটি কিন্তু মেজার করে ফেলতে পারবা। তাহলে এই যে দেখো সোডিয়াম এবং তার সাথে যে অ্যাসোসিয়েটেড অ্যানায়ন, তোমরা দু একবার কোশ্চেন করেছো যে আমরা যখন ক্যালকুলেটেড অসমোলারিটি বের করি তখন কেন 2 সোডিয়াম লিখতে হয়? 2 সোডিয়াম লিখতে হয় এটাই কারণ হচ্ছে যে সোডিয়াম তো কখনো একা থাকবে না। অ্যাকর্ডিং টু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি আমার বডি কম্পার্টমেন্ট উইল অলওয়েজ স্টে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে তুমি যদি তোমার বডি কম্পার্টমেন্টকে ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখতে চাও তাহলে কি করতে হবে? যতগুলো পজিটিভ চার্জ আয়ন আছে ততগুলোই নেগেটিভলি চার্জড আয়নও থাকতে হবে। সোডিয়াম যেহেতু পজিটিভলি চার্জড আয়ন, তাহলে ওর সাথে মেইনলি থাকে ক্লোরাইড। আর ইন অ্যাডিশন টু দ্যাট সোডিয়ামের কনসেন্ট্রেশন যেহেতু হাই, সেহেতু ক্লোরাইডের কনসেন্ট্রেশন অত হাই না, সেই কারণে বাকি যে অংশটা সেটা ফিল করার জন্য বাইকার্বনেট থাকে। আচ্ছা, এখন দেখো এই আমরা জানি যে এই সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম উইথ ইটস অ্যাসোসিয়েটেড অ্যানায়ন মিলে কিন্তু তোমার ইসিএফ মানে তোমরা অনেক সময় ভুল করো, তোমাদের পরীক্ষাতে কোশ্চেন ইসিএফ হিসেবে আসতে পারে, তোমাদের প্লাজমা হিসেবে আসতে পারে, সেরাম হিসেবে আসতে পারে, অল আর সেম। দেখো এই ইসিএফ এর পার্টটুকু তোমরা, আমি এর আগে তোমাদেরকে ছবিতে বারবার এটা দেখানোর চেষ্টা করেছি যে ইসিএফ কি? ইসিএফ হচ্ছে যে বোথ প্লাজমা এন্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। প্লাজমাটাকে তোমরা অনেক সময় আইসিএফ মনে করো। কেন আইসিএফ মনে করো আমি ঠিক জানি না। এটা কি ব্লাড ভাস্কুলার সিস্টেমের ভিতরে থাকে সেই জন্য? এটা জাস্ট ব্লাড ভাস্কুলার সিস্টেমের ভিতরে থাকে, কিন্তু
Just try to remember what are the components of blood. Blood এর আমরা জানি না there are two parts, একটা হচ্ছে fluid part আর একটা হচ্ছে যে cellular part. Cellular part বাদ দিলে যে fluid partটা থাকলো সেটাই তো প্লাজমা, এবং সেটা তো অবশ্যই সেলের বাইরে থাকবে, তাই তো? তাহলে তো এটা অবশ্যই সেফ। এবং আমরা যখন কোনো কিছু আমার বডির এই ধরনের ইলেকট্রোলাইটস বা গ্লুকোজ, ইউরিয়া যাই কিছু মেজার করি না কেন, তখন আমরা সবসময় প্লাজমাকে প্রেফার করবো বা ব্লাডকে প্রেফার করবো। কেন? কারণ এটা পাওয়া ইজি, তোমাদেরকে এটাও আমি বলে দিয়েছি যে এটা পাওয়া ইজি। তুমি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এন্টার করতে পারবে না, বাট ব্লাড যেহেতু একটা ভাস্কুলার সিস্টেমের ভিতরে থাকে, আমরা ওটাতে ইজিলি অ্যাক্সেস করতে পারি। ওখান থেকে ব্লাড ড্র করে নিয়ে এসে আমরা আমাদের ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন এগুলো আমরা দেখি। তাহলে দেখো আমার এখানে এই ইসিএফ এ থাকা মানে কি এই বরাবর আছে মানে তা কিন্তু না, এই সব জায়গাতে প্লাজমাতে। আর প্লাজমার সাথে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ডিফারেন্স একটাই, যে প্লাজমার ভিতরে প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন অনেক হাই থাকবে। এই তো আমরা জানি যে সোডিয়াম হচ্ছে মেজর ক্যাটায়ন ইসিএফ এ। অন দ্য আদার হ্যান্ড আইসিএফ, এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা সেল। আমি বলেছিলাম তোমাদেরকে পি দিয়ে মনে রাখতে, একটা হচ্ছে প্রোটিন আর হচ্ছে যে এটা হলো পটাশিয়াম। পটাশিয়াম তুমি যদি লিখতে যাও তাহলে পি চলে আসবে, আর এটা হচ্ছে ফসফেট। এই তিনটা হচ্ছে তোমার আইসিএফ এর মেইন কম্পোনেন্ট। তাহলে এই সোডিয়ামের কাজ কি? সোডিয়ামের অনেকগুলো কাজ। এই যে এটা থেকে তোমার ইসিএফ মানে তোমার ব্লাডের যে অসমোলারিটি সেটা কিন্তু মেইনলি সোডিয়াম এবং অ্যাসোসিয়েটেড অ্যানায়ন দিয়ে মেইনটেইন হচ্ছে। আমরা নরমালি জানি যে ব্লাডের অসমোলারিটি 280 to 300 মিলিঅসমোল পার লিটার। এটা আমরা কিভাবে বের করি এটাও আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে বলেছি। সেটা হচ্ছে পি মানে প্লাজমা অসমোলারিটি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। এন মানে হচ্ছে নাম্বার অফ অসমোল ডিভাইডেড বাই ভি, মানে এতটুকু ভলিউমে, এখানে ভি মানে লিটার, পার লিটার প্লাজমার ভিতরে কতটুকু সলিউট আছে। তার মানে আমরা জানি যে আমার পার লিটার প্লাজমাতে 280 থেকে 300 মিলিঅসমোল সলিউট আছে। সেই সলিউটের দেখো 94% কিন্তু অকুপাই করে আছে কে? 94% ইজ অকুপাইড বাই সোডিয়াম উইথ ইটস অ্যাসোসিয়েটেড অ্যানায়ন। এই জন্যই কিন্তু আমরা রাফলি যদি কখনো প্লাজমা অসমোলারিটি মেজার করতে চাই, তাহলে আমার বডির এত কিছুই মেজার করার দরকার নাই। জাস্ট যদি তুমি সোডিয়াম মেজার করো, সোডিয়াম মেজার করি 2 ইন্টু সোডিয়াম, এই 2 ইন্টু সোডিয়াম, এইটা দিয়ে 2 দিয়ে গুণ করে দিলে এই 2 মানেই হচ্ছে সোডিয়ামের সাথে তার যে অ্যাসোসিয়েটেড অ্যানায়ন গুলো আছে। এইটা দিলে তুমি, আমরা ধরো নর্মাল ধরে নিলাম আমার নর্মাল প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে 140 মিলিমোল পার লিটার। তাহলে এটাকে 2 ইন্টু 2 দাও, তাহলে কিন্তু দেখো 280 চলে আসতেছে। তার মানে আমি আমার ব্লাডের বা আমার প্লাজমার এই যে বা বডি ফ্লুইডের অসমোলারিটি, ইসিএফ এর যে অসমোলারিটি, এটা কিন্তু মেইনলি মেইনটেইন বাই দা সোডিয়াম এন্ড ইটস অ্যাসোসিয়েটেড অ্যানায়ন। তাহলে একটা বিশাল বড় কাজ করতেছে। আমরা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে প্লাজমার এই প্লাজমা অসমোটিক প্রেসার, প্র্যাকটিক্যালি দেখো অসমোটিক প্রেসার ইজ ডিরেক্টলি রিলেটেড টু প্লাজমা সোডিয়াম ক্লোরাইড। আমরা একটু আগে দেখে আসলাম যে আমার এই যে প্লাজমাতে যে অসমোটিক প্রেসার, এটা ডিরেক্টলি রিলেটেড টু প্লাজমা সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমি যদি আমার এই প্লাজমার সোডিয়াম ক্লোরাইডটাকে, আমি সোডিয়ামটাকে যদি ঠিকঠাক মতো মেনটেন করতে পারি, তাহলে আমার প্লাজমা অসমোলারিটি মেনটেন করার জন্য এটাই যথেষ্ট। এই কারণে আসলে আমাদের এই সোডিয়াম নিয়ে এত পড়ালেখা করতে হচ্ছে, তা না হলে তোমাকে সোডিয়াম নিয়ে এত পড়ালেখা না করলেও চলতো, তাই না? আচ্ছা, এরপরে চলে আসো যে আর কি কাজ করে আমার বডিতে। সোডিয়াম আর কি কাজ করে দেখো। সোডিয়াম এখানে আমি যে ছবিটার মাধ্যমে তোমাদেরকে আগেও দেখিয়েছি যে যদি তোমার এখানে সল্ট মানে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন, যদি এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে দিলা, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো এইটা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন, এই পাশে যদি তুমি সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেশি দিয়ে দাও, বা এই পাশেও যদি তুমি সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেশি দিয়ে দাও, তাহলে কি হবে? আলটিমেটলি ওয়াটারের অসমোসিস কোন দিকে হবে? ওয়াটারের অসমোসিস সোডিয়াম ক্লোরাইড যেদিকে আসে সেই দিকে বেশি হবে না? তাহলে আমরা বলতেই তো পারি যে আমার এই ইসিএফ ভলিউম কতটুকু আছে এটা আসলে মেনটেন করবে আমার টোটাল বডি সোডিয়ামের উপরে। আচ্ছা দেখো, তারপরে কারণ কি? কারণ হলো যে ওই একটাই, সেটা হলো যে সোডিয়াম ক্লোরাইড মানে সলিউট। আমি বলেছিলাম যে আমার বডির ফ্লুইডটাকে সবসময় একটা সলিউশন হিসেবে চিন্তা করবা। সেই সলিউশনের সলভেন্ট হচ্ছে ওয়াটার, আর সলিউট হচ্ছে যে অন্যান্য যে সমস্ত প্লাজমাতে যে সমস্ত কনস্টিটিউয়েন্ট গুলো থাকে, লাইক সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, পটাশিয়াম,
এটসেট্রা। তার ভিতরে সোডিয়ামটাই কিন্তু মেইন পার্ট দখল করে আছে, সোডিয়াম এন্ড অ্যাসোসিয়েটেড অ্যানন মেইন পার্ট দখল করে আছে, একটু আগে তোমাদেরকে বললাম। তাহলে যেখানে মানে সোডিয়াম যদি মানে যেখানে সোডিয়াম থাকবে ওয়াটারের অসমোসিস সেই দিকে হবে। তাহলে সোডিয়ামে কিন্তু মেইন কি বলা যায়, যেখানে মেইন ডিটারমাইনার ফর দা টোটাল ইসিএফ ভলিউম, মানে টোটাল বডি সোডিয়াম ইজ দ্য প্রিন্সিপাল ডিটারমাইনার ফর ইসিএফ ভলিউম, মানে তোমার ইসিএফ ভলিউম এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কি বেড়ে যাবে না কমে যাবে, সেটা কিন্তু আসলে সেই ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করছে তোমার টোটাল সোডিয়াম কনসেন্ট্রেশনের উপরে, তোমার টোটাল বডি সোডিয়াম কনসেন্ট্রেশনের উপরে। আরেকটা জিনিস দেখো, এই যে আমরা বলি যে সোডিয়াম যদি না থাকে তাহলে আমরা ব্লাডকে মানে ফ্লুইডকে ধরে রাখতে পারবো না। এই জাস্ট এই ছবিটার কথা চিন্তা করো যে এই পাশে সোডিয়াম ক্লোরাইড বেশি আছে, সমস্ত ওয়াটার গুলো এই পাশে চলে আসতেছে। এখন তোমার বডির ব্লাড প্রেশার, মানে এই ব্লাডের ভিতরে তো তোমার একটা যে ব্লাড প্রেশার তো হচ্ছে ল্যাটারাল প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লাড। তো এই ল্যাটারাল প্রেশার যদি তুমি মেনটেন করতে চাও তাহলে তো তোমার একটা ইফেক্টিভ ব্লাড ভলিউম লাগবে। তো এখন যদি তুমি এই বাইরের দিকে যদি সোডিয়াম ক্লোরাইড বেশি চলে আসে তাহলে কি হবে, সমস্ত ওয়াটার গুলো কিন্তু বের হয়ে বাইরে চলে আসবে। তখন তোমার এখানে কোনো ইফেক্টিভ ব্লাড ভলিউম যদি না থাকে, ওয়াটার যদি না থাকে, তাহলে তো তোমার ব্লাড প্রেশার তুমি মেনটেন করতে পারবে না। তাহলে দেখো ব্লাড প্রেশার মেনটেনের জন্য কিন্তু সোডিয়াম ক্লোরাইডের একটা বিশাল বড় রোল হয়ে গেছে। এবং তোমরা দেখেছো কিনা যে যারা হাই প্রেশারের রোগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, তাদের কিন্তু এই সোডিয়াম রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট দিয়ে দেওয়া হয়। এখন নিশ্চয়ই তোমরা কারণটা বুঝতে পারতেছো, সোডিয়াম রেস্ট্রিক্ট করে দেওয়া মানে হচ্ছে তাহলে তার ব্লাড ভলিউমটা আস্তে আস্তে কমে যাবে। ব্লাড ভলিউম কমে যাওয়া মানে কিন্তু ব্লাড প্রেশারটা কমে যাওয়া। একইভাবে তোমরা দেখেছো যে আমরা ডায়োরিটিক্স নিয়ে কথা বলেছি, যে সমস্ত অসমোটিক ডায়োরিসিস আমরা যে সমস্ত ডায়োরিটিক্স আমরা ইউজ করি ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট হিসেবে, বেশিরভাগই কিভাবে কাজ করে, মোস্ট অফ দেম ওয়ার্কস বাই মানে দে ইনহিবিট দ্য রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ইন দ্য কিডনি টিবিউল। তাহলে কিডনি টিবিউলে যদি সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে ওরা বাধা দেয় তাহলে কি হবে, আলটিমেটলি ওয়াটারের অসমোসিস হবে না, অব্লিগেটরি অসমোসিস অফ ওয়াটারটা হবে না, তাহলে আর ওয়াটার ব্যাক করে আসবে না, ইসিএফ ভলিউমটা কমে যাবে। এইভাবে কিন্তু আমরা ব্লাড প্রেশারটা মেনটেন করতে পারি। এখন হোমিওস্ট্যাসিস বলতে আমরা কি বুঝি, জাস্ট একটু লিটারালি জেনে যাই। দেখো হোমিওজ এটা একটা গ্রিক টার্ম থেকে এসেছে, আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম। হোমিওজ মানে হচ্ছে সিমিলার, স্ট্যাসিস মানে স্ট্যান্ডিং স্টিল। তাহলে এটা ইটস আ প্রসেস। এই প্রসেসটা কি করবে, এই প্রসেসের মাধ্যমে আমার বডি সবসময় কি চাইবে, উইল বি আমার বডি উইল অলওয়েজ ট্রাই টু মেনটেন স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট ইন রেসপন্স টু এক্সটার্নাল চেঞ্জ। মানে বাইরের যা ইচ্ছা তাই হোক, কিন্তু আমার বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট সবসময় সেম থাকবে। এইটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। এটা হচ্ছে গাইটন থেকে নেওয়া এই ডেফিনেশনটা, তোমরা গাইটনে এক ঝলক দেখে নিও এই জিনিসটা, যে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। তার মানে আমরা আজকে যেহেতু সোডিয়াম হোমিওস্ট্যাসিস নিয়ে পড়বো, তার মানে কি আমার বডি সবসময় চাইবে যে সোডিয়ামের তো ব্লাডে একটা নর্মাল লেভেল আছে, আমরা জানি 135 মিলিমোল টু 145 মিলিমোল পার লিটার, এভারেজ হচ্ছে 140 মিলিমোল পার লিটার। তো আমার বডি সব অবস্থাতে আমার বাইরের দিকে যাই চেঞ্জ হোক না কেন, আমি লবণ বেশি খাই লবণ কম খাই যা ইচ্ছা তাই করি, আলটিমেটলি আমার বডি কিন্তু সবসময় চাইবে যে এই কনস্ট্যান্সিটা মেনটেন করতে। এটাই হচ্ছে সোডিয়াম হোমিওস্ট্যাসিস। এখন দেখো সোডিয়াম হোমিওস্ট্যাসিস সম্পর্কে যদি তোমাদের রিটেনে আসে বা সোডিয়াম হোমিওস্ট্যাসিস তোমাদেরকে ধরা হয়, তখন তোমাকে কি কি মানে কোন কোন জিনিসগুলো জানতে হবে, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ সোডিয়াম হোমিওস্ট্যাসিস। সোডিয়াম হোমিওস্ট্যাসিস আমরা জানি যে মেইনটেনেন্স অফ রিলেটিভলি কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন ইন দ্য ইসিএফ, সোডিয়ামের একটা রিলেটিভলি কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন আমরা ইসিএফ এ মানে ব্লাডে মানে প্লাজমাতে বা সেরামে আমরা মেনটেন করব। এর কম্পোনেন্ট গুলো কি 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 কম্পোনেন্ট দেখে আমি বুঝতে পারবো যে আমার সোডিয়াম হোমিওস্ট্যাসিসটা মেনটেন হচ্ছে। তার ভিতরে এক নাম্বারই হলো টোটাল বডি সোডিয়াম কন্টেন্ট, তোমার বডিতে টোটাল সোডিয়াম কতটুকু আছে এটা জানতে হবে। ডিস্ট্রিবিউশনটা কেমন, ডিস্ট্রিবিউশন মিনস সে ইসিএফ এ কতটুকু আছে আইসিএফ এ কতটুকু আছে। এরপরেই আসবে হচ্ছে তোমার ব্যালেন্স। ব্যালেন্স মানে তো আমরা জানি যে ইনটেক এবং আউটপুট যদি সমান হয় তাহলে ইট উইল বি ইন ব্যালেন্স পজিশন, এবং এই ব্যালেন্সটা কাউকে না কাউকে রেগুলেট করতে হবে। তাহলে চলো এই চারটা কম্পোনেন্ট নিয়ে এখন আমরা কথা বলবো। এক নম্বরে চলে আসো টোটাল বডি কন্টেন্ট। টোটাল বডি কন্টেন্ট আমরা জানি 3500 থেকে 4500 মিলিমোল ইন অ্যাডাল্ট। একটা অ্যাডাল্ট পার্সনের টোটাল বডি কন্টেন্ট টোটাল বডি সোডিয়াম থাকে এতটুকু। ডিস্ট্রিবিউশন অলরেডি আমরা দেখে এসেছি তাই না, যে ডিস্ট্রিবিউশন আমার এটা ইসিএফ বেশি থাকে। আমরা বলেও আসলাম যে আমার 94%
plasma osmolarity is maintained by sodium and its associated anion. এটা আমরা জানি যে এটা ECF এ বেশি থাকে এবং মেইনলি কম্বাইন থাকে ক্লোরাইড আয়নের সাথে, তাই না? বিকজ সোডিয়াম হচ্ছে একটু আগে আমরা জেনে আসলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়ন। সোডিয়াম যেহেতু ক্যাটায়ন তাহলে সে তার সাথে অবশ্যই একটা অ্যানায়ন থাকবে। তো নর্মাল ECF ভ্যালু আমি বলে ফেলেছি তোমাদেরকে। আমি এইটা মনে রাখার সুবিধাতে তোমাদেরকে বলবো যে এই জায়গাটায় যে তুমি এই দুইটা শূন্য বাদ দিয়ে দাও, দুইটা শূন্য বাদ দিয়ে সামনে একটা করে 1 লাগায় দাও, তাহলে দেখো এটা মনে রাখা, you can easily remember it. So normal ECF value 135 to 145 millimole per liter। আর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে টোটাল সোডিয়াম কন্টেন্ট একটা অ্যাডাল্ট পারসনে কতটুকু থাকবে, তাহলে তখন তুমি এইখানে দুইটা শূন্য লাগাই দিলা আর এইখানে থেকে 1 বাদ দিয়ে দিলা, তাহলে তুমি কিন্তু ইজিলি এটা মনে রাখতে পারবা। এভারেজ আমি বলে ফেলেছি 140 মিলিমোল পার লিটার। এখন দেখো ডিস্ট্রিবিউশন কিভাবে সেটা ডিস্ট্রিবিউটেড থাকে, এইটার আমি এক্সপ্লেইন এখন করবো না, বিকজ আমি তোমাদেরকে বডি ফ্লুইডে এই জিনিসটা সম্পর্কে ডিটেলস পড়াইছি। আমি এখন তোমাদেরকে ECF এ এই মেইন যে কয়টা জিনিস আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট, এর কনসেন্ট্রেশন সম্পর্কে একটু বলতে চাচ্ছি। সেটা হলো দেখো, এই যে ECF মানে কিন্তু প্লাজমা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড একই রকম থাকে। সোডিয়াম হচ্ছে যে 140, পটাশিয়াম 4, 104, 24, ক্লোরাইড থাকে হচ্ছে যে 104 আর বাইকার্বনেট থেকে 24। আমি তোমাদেরকে একটা রুল অফ 4 এর কথা বলেছিলাম, এই রুল অফ 4 দিয়ে তোমরা মনে রাখতে পারো 144, 104, 24, কারণ এই চারটা কম্পোনেন্টই তোমাদের লাগে। তোমাদের পরীক্ষাতে আমরা বেশিরভাগ সময় এই চারটা ইলেকট্রোলাইট সম্পর্কে জানতে চাই। মেজর যে ইলেকট্রোলাইটস গুলো তুমি যখন একটা সেরাম ইলেকট্রোলাইট করতে দিবা একটা পেশেন্টকে, তখন কোন কোন কম্পোনেন্ট দেখতে চাইবা, সেখানে কিন্তু এই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেটই শুধুমাত্র আসবে এবং তার নরমাল ভ্যালু কত এটা তোমাদেরকে একটু জানতে হবে। এছাড়াও সামনে আমরা অ্যাসিড বেস ব্যালেন্স করতে যাচ্ছি, তো ওখানে দেখবা যে আমরা অ্যানায়ন গ্যাপ যখন মেজার করব তখন আমার এই চারটা কম্পোনেন্ট লাগে। তো এই চারটা কম্পোনেন্ট সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকতে হবে। এখন 3 নাম্বার আমরা দুইটা অংশ আমরা বললাম যে চারটা কম্পোনেন্ট আছে একটা সোডিয়াম হোমিওস্ট্যাসিসের, একটা হচ্ছে আমার টোটাল বডি কন্টেন্ট, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন, 3 নাম্বারে হচ্ছে সোডিয়ামের ব্যালেন্স। ব্যালেন্স মানে ওই তো আমি বলেছি যে ইনপুট এবং আউটপুট যদি সমান হয় তাহলে ইউ উইল বি ইন ব্যালেন্সড কন্ডিশন। লাইক দেখো ইনটেক মানে প্রতিদিন তুমি কিভাবে সোডিয়াম ইনটেক করছো তোমার বডিতে, এই ওয়েতে আমরা বিভিন্ন ফুডের মাধ্যমে, আমাদের তো খাবারের ভিতরে বিভিন্ন ফুডের ভিতরে তো আসলে ইনবিল্ট সোডিয়াম কিছু থাকে। এছাড়াও আমরা যে কিছু কিছু ড্রিঙ্কস আমরা খাই, আমরা মনে করি যে এর ভিতরে কোনো সোডিয়াম নাই, বাট ওর ভিতরে কিন্তু অ্যাডেড সোডিয়াম থাকে। এছাড়াও অ্যাডেড সল্ট, কেউ কেউ দেখো যে পাতে লবণ খায়, তাহলে এইভাবে কিন্তু দেখা যায় যে এটা ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তাহলে আমরা ডেইলি মোটামুটি 100 to 200 মিলিমোল সোডিয়াম ইনটেক করছি, তাহলে এতটুকু তো আমাকে এক্সক্রিট করে দিতে হবে, আমাকে আমার বডি থেকে বের করে দিতে হবে, তাহলে আই উইল বি ইন ব্যালেন্সড কন্ডিশন। তো দেখো আউটপুট সাধারণত কি কি ওয়েতে হয়, 1 নাম্বার মেজর রুটে হবে হচ্ছে তোমার কিডনি, তার মানে ইউরিনের মাধ্যমে। সবসময় বলা হয় যে তুমি কতটুকু ইনটেক করলা, তোমার ইউরিনারি এক্সক্রিশন উইল টেল ইট, মানে তুমি যতটুকু ইনটেক করবা তোমার ইউরিনারি এক্সক্রিশন প্রতিদিন ততটুকুই হবে, ততটুকু হলে তাহলে বোঝা যাবে যে ইউ আর ইন এ ব্যালেন্সড কন্ডিশন। এছাড়াও কিছু মাইনর অ্যামাউন্টস সোডিয়াম আমাদের এক্সক্রিটেড হয় থ্রু ফিসেস এন্ড সুয়েটস এর মাধ্যমে, যে আমাদের বডি থেকে সোডিয়াম ক্লোরাইড এক্সক্রিট হয়ে যায়, এটা নিশ্চয়ই তোমরা জানো। যদি না বুঝে থাকো তাহলে এক সময় কোনো একটা সময় ঘেমে গেলে একটু মুখে দিয়ে দেখো, এটা সল্টি টেস্ট। এখন কিডনি কি রোল প্লে করে এখানে এই সোডিয়াম ব্যালেন্স মেইনটেইনে, কিডনির রোলটা কি? কিডনি কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে। পরে দেখো যে আমি বলেছিলাম যে এটা পার্সোনাল ভ্যারিয়েশন আছে, পার্সন টু পার্সন ভ্যারি করে। ওখানে আমরা বললাম আমরা ডেইলি ইনটেক করি 100 to 200 মিলিমোল পার লিটার, কিন্তু এর আগে পরে 50-50 তুমি মানে যোগ বিয়োগ প্লাস মাইনাস 50 করে দাও, তাহলে কি হবে? কেউ 50 করতে পারে, 50 মিলিমোল পার লিটার করতে পারে, কেউ 200 কে ছাড়াই 250 মিলিমোল পার ডে এই পরিমাণ ইনটেক কেউ করতে পারে। এখন দেখো সোডিয়াম এই যে তুমি ইনটেকের এই যে ভ্যারিয়েশন হলো, তাহলে কাউকে না কাউকে তো এটা কম্পেনসেট করতে হবে, তাহলে কিডনি ক্যান কম্পেনসেট এই ওয়াইড ভেরিয়েশনকে, কিডনি কম্পেনসেট করতে পারে কিভাবে? এই সোডিয়াম ইনটেক যে তুমি কেউ কম নিল কেউ বেশি নিল, এটা কিডনি কিভাবে করবে কম্পেনসেটটা? সেটা হলো যদি তুমি বেশি সোডিয়াম ইনটেক করে থাকো তাহলে সে কি করবে? বেশি বেশি করে বের করে দিবে, ইনক্রিজিং এক্সক্রিশন ইফ দেয়ার ইজ সোডিয়াম ওভারলোড। যদি সোডিয়াম ওভারলোড হয়ে যায় তাহলে সে বেশি বেশি করে বের করে দিবে, এক্সক্রিট করে দিবে। আর যদি কম নাও তখন সে রিটেইন করতে থাকবে। এবং আমরা জানি যে এই সোডিয়াম হচ্ছে প্রিন্সিপাল ডিটারমাইনার ফর মেইনটেইনিং
এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম। কিসের জন্য আমাকে সবসময় ব্যালেন্সটা মেনটেন করতে হবে? বিকজ উই হ্যাভ টু মেনটেন আওয়ার এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম। এখন এই যে 4 নাম্বার যেটা আসবে সেটা রেগুলেটর। তো কাউকে না কাউকে এটা রেগুলেট করতে হবে, তা না হলে তো এটা এইভাবে মেনটেন হবে না, তাই না? আমাদের অনেকগুলো মেকানিজম আছে যে কম্বাইন্ডলি সাধারণত এটা রেগুলেশন করা হয়। তার ভিতরে দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাইমারি সিস্টেম হচ্ছে অসমো রিসেপ্টর অ্যান্টিডায়ারেটিক হরমোন সিস্টেম, আর একটা হচ্ছে থার্স্ট মেকানিজম। আমি এই জিনিসটা টোটালি নিয়েছি হচ্ছে গাইটান থেকে। তোমরা একটু গাইটানে যে পারলে চোখ বোলায় দেখে নিও, ওখানে ডিটেইলস এক্সপ্লানেশন দেওয়া আছে। যাদের বুঝতে সমস্যা তারা আরেকটু যদি পড়তে চাও তাহলে ওখান থেকে পড়ে নিতে পারো। এছাড়াও আরো একটা রেগুলেশন আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, সেটা আমি পরের একটা ভিডিও তৈরি করে দিব, কারণ তা না হলে আজকে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো আমরা এক নজর দেখে নিই এটা কিভাবে হচ্ছে। দেখো তোমার সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে গেছে তোমার ইসিএফ এ, তাহলে ইসিএফ অসমোলারিটি বেড়ে যাবে, তাই না? এটা তোমরা জানি যে ইসিএফ যদি সোডিয়াম আগে দেখাতে এসেছি তোমাদেরকে, সোডিয়ামের যদি কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায় তাহলে তোমার এক্সট্রাসেলুলার ফ্লুইডে অসমোলারিটি বেড়ে যাবে, কারণ অসমোলারিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সোডিয়াম ক্লোরাইড, তাই তো? আমরা ওই যে রাফলি কিন্তু আমার প্লাজমার অসমোলারিটি শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড দিয়ে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। ইসিএফ অসমোলারিটি বেড়ে গেল, সে কি করবে? এই ইসিএফ অসমোলারিটি বেড়ে গেলে আমরা জানি যে আমাদের হাইপোথ্যালামাসে অসমো রিসেপ্টর আছে, সুপ্রা অপটিক নিউক্লিয়াই, যেখানে হচ্ছে এই অসমো রিসেপ্টর গুলো থাকে। এটা স্টিমুলেটেড হয়ে যাবে। এটা স্টিমুলেটেড হলে কি সিক্রেট করবে? অ্যান্টিডায়ারেটিক হরমোন। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে জমা থাকে, তাহলে সেই পোস্টেরিয়র পিটুইটারি থেকে বেশি বেশি করে অ্যান্টিডায়ারেটিক হরমোন সিক্রেশন হবে। এই অ্যান্টিডায়ারেটিক হরমোন যখন সিক্রেশন হবে তাহলে প্লাজমাতে অ্যান্টিডায়ারেটিক হরমোনের পরিমাণ বেড়ে গেল। এ পারমিয়াবিলিটি বাড়ায় দিবে, ওয়াটারের পারমিয়াবিলিটি বাড়ায় দিবে ডিস্টাল কনভলিউটেড টিবিউল এবং কালেক্টিং ডাক্ট, ডিস্টাল টিবিউল অ্যাজ ওয়েল অ্যাজ কালেক্টিং ডাক্টে তখন এই ওয়াটারের পারমিয়াবিলিটিটা বাড়ায় দিবে। এবং কিভাবে এই ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হয়, যেটাকে আমরা বলেছিলাম ফ্যাকাল্টেটিভ, সেটা আমি তোমাদেরকে আরেকটা ডায়ারিস এবং পলিউরিয়া এই ভিডিওটাতে এই ব্যাপারটাতে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি যে কিভাবে এসে কাজ করে, কিভাবে রিসেপ্টরের সাথে ভিডিও রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড হয়ে কাজ করে। তাহলে দেখো এটা অ্যান্টিডায়ারেটিক হরমোন এসে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা অনেক বাড়ায় দিবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি বাড়ায় দেয়, আমার বডির কি কন্ডিশন ছিল? আমার বডির কন্ডিশন ছিল যে আমার প্লাজমা অসমোলারিটি বেড়ে গেছিল। এখন তুমি যখনই ওয়াটারের পরিমাণ বাড়াই দিবা তখন কি হয়ে যাবে? তোমার এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বেড়ে যাবে। এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম যখনই বেড়ে যাবে তখনই কিন্তু তোমার এই ডাইলুশনাল হাইপারনাট্রিয়াম, মানে তোমার ডাইলুশনাল হাইপোনাট্রিয়াম বলতে পারো, যে আমার ইসিএফ ভলিউম যখন বেড়ে গেছে তখন কিন্তু আমার সোডিয়ামের কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি কমে যাবে। আরেকটা হচ্ছে যে কি, আর যদি উল্টাটা হবে, রিভার্সটা হবে, যদি তোমার এইটাই যদি এখানে তো আমরা বলেছিলাম যে আমার যদি অসমোলারিটি বেড়ে যায় তাহলে এই পাথওয়েতে কাজ হবে, আর যদি আমার অসমোলারিটি কমে যায় তাহলে রিভার্সটা হবে, নেগেটিভ ফিডব্যাক হবে তখন। এখন মনে করো তোমার ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মানে আমি এখানে বুঝাতে চেয়েছি যে তোমার বডি থেকে ওয়াটারের পরিমাণ বের হয়ে গেছে। যেমন ডায়রিয়াতে আমরা তুমি চিন্তা করে দেখো, আমার হাইপারটনিক হাইপোভলিউমিতে কি হয়েছে? তোমার এখানে তোমার ডিক্রিজ ব্লাড ভলিউম বা ডিক্রিজ ইসিএফ ভলিউম বলতে পারো, এখানে তোমার ওয়াটার বের হয়ে গেছে। ওয়াটার যদি বের হয়ে যায় তাহলে কি হবে? অটোমেটিক্যালি ওয়াটার বেশি বের হয়ে গেলে অটোমেটিক্যালি সোডিয়ামের কোনো চেঞ্জ না হলে ওয়াটার যদি বের হয়ে যায় তাহলে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন এখানে বেড়ে যাবে। এটা আমি তোমাদেরকে একটা ইকুয়েশনের মাধ্যমে দেখাইছিলাম। তাহলে যখনই তোমার এই সোডিয়ামের কনসেন্ট্রেশন ইসিএফ এ বেড়ে যাওয়া মানেই কিন্তু ইসিএফ এর অসমোলারিটি বেড়ে যাওয়া। ইসিএফ এর অসমোলারিটি বেড়ে গেলে সে যেমন সুপ্রাঅপটিক নিউক্লিয়াস হাইপোথ্যালামাসে যে স্টিমুলেশন করবে, ঠিক সে একইভাবে সে কিন্তু থার্স্ট সেন্টার, হাইপোথ্যালামাসে থার্স্ট সেন্টার আছে, থার্স্ট সেন্টারকেও স্টিমুলেট করবে। থার্স্ট সেন্টার যদি স্টিমুলেটেড হয়ে যায় তখন আমরা কি করব? আমরা তখন পানির সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকবো। আমরা পিপাসা ফিল করব, তখন আমরা উইল বি থার্স্টি ফর ওয়াটার। তো তখন আমি যখনই থার্স্টি ফিল করবো আমি তাড়াতাড়ি করে ওয়াটার খুঁজতে থাকবো, আমি বেশি বেশি করে ওয়াটার খাবো। ওয়াটার যখনই আমি বেশি করে খাবো তাহলে আমার ইসিএফ এ ওয়াটারের পরিমাণ আবার বেড়ে গেল, তখন আমার সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কমে গেল, সোডিয়ামের পরিমাণ। এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এইগুলো আসলে স্টিমুলেশন। কি একটা ডিহাইড্রেশন, যদি তোমার ব্লাড ভলিউম কমে যায়, ব্লাড ভলিউম কমে গেল মানে তোমার ওয়াটার অনেক বের হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি ওয়াটার বের হয়ে গেলে অটোমেটিক্যালি তোমার সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর
অন্যভাবে হতে পারে যে তুমি সল্ট ইনজেকশন অনেক বেশি করে ফেলেছো, বেশি বেশি লবণ খেয়ে ফেলেছো, তখন কি হবে, তোমার ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে। সে অসমোরিসেপ্টর অফ দ্য হাইপোথ্যালামাসকে যে স্টিমুলেট করবে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে অ্যান্টিডায়োটিক হরমোন আনবে। এদিকে আমি একটু আগে তোমাদের দেখে আসলাম যে আমাদের হাইপোথ্যালামাস একটা ফার্স্ট সেন্টারও আছে, সেখানকেও স্টিমুলেট করবে। তাহলে এই দুইটাকে স্টিমুলেট করার মাধ্যমে কি হবে, অ্যান্টিডায়োটিক হরমোন তো কিডনি থেকে ওয়াটার রিটেইন করলো, সেটা তোমরা জানো, আর এদিকে আমি থার্স্টি ফিল করবো, আমি বেশি বেশি করে পানি খাবো। এই দুইটার কম্বাইন্ড ইফেক্টে আলটিমেটলি আমার ব্লাড ভলিউমও রিস্টোর হবে এবং আমার এই যে ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছিল এটাও নরমাল অবস্থায় ফিরে আসবে। আর এর অপোজিটটা হবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, যদি তোমার ওভার হাইড্রেশন হয় বা যদি কম খাও তাহলে তখন অপোজিট জিনিসটা হবে। তো এটাই ছিল। এখন আমরা যদি সামারাইজ করি তাহলে দেখো যে আমি টোটাল বডি সোডিয়াম কন্টেন্ট কতটুকু ছিল বলে ফেলেছি, ডিস্ট্রিবিউশন কি ছিল বলে ফেলেছি, ব্যালেন্স কিভাবে হচ্ছে, আমরা প্রতিদিন কি কিভাবে ইনটেক করছি, আউটপুট কিভাবে হচ্ছে, আমার কিডনি কি রোল প্লে করছে, এট দ্য সেম টাইম আমরা এই রেগুলেশনটা, এই ব্যালেন্সের রেগুলেশনটা কিভাবে করছি, এটা সম্পর্কে তোমাদের সাথে আমার কথা হয়ে গেল। এবার দেখো আমাদের পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসে, তোমাদের একটু দেখাতে চেয়েছি যে ফাংশন আসে অনেক সময় সোডিয়াম, বা আমরা জিজ্ঞাসা করি সোডিয়ামের ফাংশন কি বডির ভিতরে। সোডিয়ামের হোমিওস্ট্যাসিস তোমাকে ইসিএফ এ আসতে পারে। আমি বললাম যে তোমাকে যদি ইসিএফ এ বলে, প্লাজমাতে বলে, বা তোমার হচ্ছে সেরামে বলে, সেম কিন্তু হবে, তোমরা এটা নিয়ে কনফিউজড হয়ে যেও না। নর্মাল সোডিয়াম কনসেন্ট্রেশন কিভাবে মেনটেন হচ্ছে আমি অলরেডি তোমাদের সাথে সেটা নিয়ে কথা বলে ফেলেছি। আর হাউ, এটা হচ্ছে সেরামের কথা হলো। আবার ইসিএফ এ যদি আসে তাহলে কিন্তু আনসার সেমই হবে, সেরাম এবং ইসিএফ এর ভিতরে কোনো পার্থক্য নাই। এখন কথা হলো যে তোমরা অনেক সময় সেরাম এবং প্লাজমা নিয়ে কনফিউশনে ভোগো। সেরাম আর প্লাজমার ভিতরে ডিফারেন্স একটাই, প্লাজমার ভিতরে প্লাজমা প্রোটিন থাকে, আর আমি যদি প্লাজমা প্রোটিন গুলোকে ডি প্রোটিনেটেড যে প্লাজমা, সেই রিমেইনিং পার্টটাই হচ্ছে সেরাম। তুমি যদি অনেকক্ষণ ধরে একটা ব্লাডকে নিয়ে টেস্ট টিউবে রেখে দাও তাহলে কি হবে, আলটিমেটলি ব্লাড তো ক্লট হয়ে যাবে, ক্লট হয়ে ব্লাড রিট্রাকশনের পরে সমস্ত প্লাজমা প্রোটিন গুলোকে তো ইউটিলাইজ করে ফেললে যে রিমেইনিং পার্ট থেকে যাবে সেটাই হচ্ছে সেরাম। সাধারণত আমাদের এই ফ্লুইড পার্টটাতে, এই সেরাম পার্টটাতেই কিন্তু এই সমস্ত ইলেকট্রোলাইটস গুলো থাকে। এই জন্য আমরা প্রেফার করি, যখন ইলেকট্রোলাইটস মেজার করি তখন কিন্তু আমরা সেরামটা প্রেফার করি। আর প্লাজমা হলে আবার আমাকে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হয়, তার সেরাম ইউজ করলে আমার কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট কোনো খরচ লাগলো না। ওই জন্য আমরা সবসময় কোনো কিছু বডির ভিতরে যদি কোনো ইলেকট্রোলাইট মেজার করতে চাই তাহলে আমরা সবসময় সেরামটা প্রেফার করি, বিকজ আমার তো প্লাজমার প্রয়োজন নাই। দেখো ইসিএফ এর সোডিয়াম কনসেন্ট্রেশন কিভাবে মেনটেন হয়, সোডিয়াম ব্যালেন্স কিভাবে রেগুলেটেড হয়, আমি একটু আগে তোমাদের সাথে এটা বলে আসলাম। অনেক সময় ডায়াগ্রামেটিক্যালি তোমাদের কাছে জাস্ট ডায়াগ্রাম দিয়ে তোমরা এক্সপ্লেন করে দিবা হরমোনাল রেগুলেশন অফ সোডিয়াম কনসেন্ট্রেশন। এটাও হচ্ছে যে আমি তোমাদের একটু আগেই এক্সপ্লেন করে আসছি। আর কিছু কিছু হরমোন আছে যেগুলোর নাম তোমাদেরকে অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয়, এটা তোমাদের এমসিকিউ এ দেওয়া হয়। আমি এখানে মেনশন হরমোনস রেগুলেট সোডিয়াম ব্যালেন্স এখানে দিয়ে দিয়েছি, অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে বা এসএকিউতেও দিয়ে দিতে পারে, বাট এটা বেশিরভাগ সময় তোমাদেরকে এমসিকিউ হিসেবে দেওয়া হয় যে ফলোইং হরমোন রেগুলেট সোডিয়াম ব্যালেন্স দিয়ে বিভিন্ন হরমোনের নাম দিয়ে দেওয়া হয়। সেখানে যারা সোডিয়াম, তোমরা তো বুঝতেই পারতেছো আমরা যেহেতু মাল্টিপল ট্রু ফলস ইউজ করি, ওখানে কিছু কিছু থাকে যারা আমাদের এই সোডিয়াম ব্যালেন্স ডিরেক্টলি মেনটেন করে। তার ভিতরে যেমন মনে করো অ্যান্টিডায়োটিক হরমোন অ্যালডোস্টেরন, এরা কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু maintaining sodium balance. So this was all about sodium homeostasis. Thank you very much for watching.